বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তুর্জস বিসিএস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকালে আমি অবগত করেছিলাম আমার পেজে বিসিএস লিখিত পরীক্ষা সম্পর্কে আমি টুকটাক আমার যে অভিজ্ঞতা আছে, আমার যে ক্ষুদ্র জ্ঞান আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আগামী 27শে নভেম্বর থেকে 45তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হতে যাচ্ছে, সেহেতু আমি এই ভিডিওটি করা। আর এর আগে আমার পরিকল্পনা ছিল আমি প্রথমেই প্রিলি নিয়ে কাজ করব, আপনাদের প্রিলি সম্পর্কে সাহায্য করব কিভাবে ভালো করা যায়। কিন্তু যেহেতু পরীক্ষাটি নিকটবর্তী এবং অনেকে আমাকে অনুরোধ করেছেন, তার পরিপ্রেক্ষিতে আজকের এই ছোট্ট চেষ্টা। ধন্যবাদ সবাইকে। আর বিসিএস লিখিত পরীক্ষা হচ্ছে একটা ম্যারাথন দৌড়ের মতো, যেখানে আপনি একটু সময় পাবেন না, 7 দিন একটানা আপনার পরীক্ষা দিতে হবে। হয়তোবা 2-1 দিন সাপ্তাহিক বন্ধ পেতে পারেন, কিন্তু আপনাকে এমন ভাবে পরীক্ষায় থাকতে হবে যে আপনি ম্যারাথন দৌড়ে আছেন। সেক্ষেত্রে আপনাকে সুস্থ থাকতে হবে, সুস্থ থাকাটা হচ্ছে মেইন। এই 7 দিনে আপনার যে পরীক্ষাগুলো আছে, সেক্ষেত্রে আপনার সর্বোচ্চটা, আপনি কি পড়েছেন কি পড়েননি, কি পারি কি পারি না, এগুলো নিয়ে চিন্তা করার কোনো সময় নেই। আপনার সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার সময় হচ্ছে এই 7 দিন। আর যেহেতু অল্প কিছু দিন সময় আছে, সেহেতু আমি টুকটাক আলোচনা করি কিভাবে হয়তোবা আপনারা এই শেষ মুহূর্তের প্রস্তুতিটা নিতে পারবেন। আগামী দিনে যারা নতুন লিখিত প্রার্থী থাকবেন তাদের সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও করব। আর এখন আমি আপনাদের জন্য যারা পরীক্ষার্থী তাদের জন্য ভিডিও একটু বলতে চাই। প্রথমেই আমি বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে বলতে চাই। বাংলাদেশ বিষয়াবলীতে 200 মার্কস। এই 200 মার্কসে ভালো করার সবচেয়ে আমি মনে করি এই মুহূর্তে আপনাদের জন্য দরকার, কোনো কিছু মুখস্থ করতে যাবেন না, কোনো কিছু সর্বোচ্চ আত্মস্থ করার চেষ্টা করবেন না। এখন এই শেষ মুহূর্তে বাংলাদেশ বিষয়াবলী আপনি সর্বোচ্চ রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। একবার বা দুইবার যদি রিভিশন দিতে পারেন, শুধুই রিডিং দিবেন আপনি। আর এই রিডিং দেওয়ার পরবর্তীতে আপনার কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10 থেকে 20টি উক্তি আপনি মুখস্থ করবেন, যেগুলো আপনি বাংলাদেশ বিষয়াবলী, যেগুলো বাংলা রচনা এবং আন্তর্জাতিক বিষয়াবলী এবং ইংলিশ রচনাতে আপনি ব্যবহার করতে পারবেন। সাসেস আমি আমার মনে আছে 41তম বিসিএস এ আমি একটি কোট অনেক জায়গায় ইউজ করতে পারছিলাম, যেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি উক্তি, মাই অবজেক্টিভ ইজ টু ফুলফিল দ্য ড্রিম অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান to build a poverty and hunger free Bangladesh, to build the spirit of liberation fighters। এই উক্তিটা আপনি চাইলে বাংলাদেশ বিষয়াবলী, বাংলা, ইংরেজি রচনা, বাংলা রচনা সব জায়গায় ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আর আপনার বাংলাদেশ বিষয়াবলীতে আরেকটু কনসার্ন দিতে হবে যে আপনি বাংলাদেশের যে পরিসংখ্যান ব্যুরো, যে ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স যে পরিসংখ্যানটা প্রকাশ করে, সেখান থেকে আপনি জিডিপিতে বিভিন্ন খাতের অবদানগুলো দেখবেন। এটা হচ্ছে বিগত 5 বছরের অবদানগুলো আপনাকে দেখতে হবে। তাছাড়া বাংলাদেশের বাজেট সম্পর্কে আপনার ক্লিয়ার জ্ঞান থাকতে হবে। বাংলাদেশের যে মহাপরিকল্পনাগুলো বাস্তবায়ন হচ্ছে, যেমন আমাদের প্রথম টানেল, বঙ্গবন্ধু টানেল কর্ণফুলী নদীর নিচ থেকে, এটা সম্পর্কে জানবেন। এছাড়া মাতারবাড়ি যে বিদ্যুৎ প্রকল্প সহ মহাপরিকল্পনা চলতেছে মহেশখালীতে, সেটা সম্পর্কে জানবেন। আমাদের এই যে বিমানবন্দরের 3য় টার্মিনাল উদ্বোধন করা হলো, সেটা মেট্রো রেল উদ্বোধন করা হলো, এগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা, প্রধানমন্ত্রী বিশেষ 10টি উদ্যোগ সম্পর্কে আপনারা জানবেন। এবং হচ্ছে যে শেষ মুহূর্তে আরেকটা কাজ করবেন, যে বিশেষ বিশেষ ব্যক্তিত্ব, যেমন ইম্পর্টেন্ট কিছু ব্যক্তিত্ব, যেমন ডক্টর আকবর আলী খান, এরকম বিশেষ কিছু রাষ্ট্রবিজ্ঞানীর আপনারা উক্তি সম্পর্কে জানবেন। এছাড়া সংবিধান থেকে আপনারা সবতেই একটা প্রশ্ন পেয়ে যাবেন। সংবিধান সম্পর্কে ভালোভাবেই জ্ঞান রাখার চেষ্টা করবেন। স্থানীয় শাসন সম্পর্কে জানার চেষ্টা করবেন সংবিধান থেকে। মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবেন। আর বঙ্গবন্ধু ছাড়া তো বাংলাদেশ বিষয়াবলী হয়ই না, বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। এটা আপনারা জানেন, যেটা প্রিলিতে প্রস্তুতি নিয়েছেন সেটা দিয়েই আশা করি যে এই বাংলাদেশ বিষয়াবলীর মুক্তিযুদ্ধ পাঠটা আপনারা সম্পন্ন করতে পারবেন। এছাড়া আমি আন্তর্জাতিক বিষয়াবলীতে আপনাদের একটু বলি, যেহেতু একটু ছোট ভিডিও করতে চাচ্ছি,
জাস্ট আন্তর্জাতিক বিষয়গুলিতে এই মুহূর্তে আপনারা কোনো নতুন বই পড়ার চেষ্টা করবেন না। কনসেপচুয়াল যে 40 মার্ক আছে তার জন্য আপনারা কনফিডেন্সের কনসেপচুয়াল বইটা পড়তে পারেন, কারণ হচ্ছে এটা থেকে আপনার কনসেপচুয়াল ধারণাটা ক্লিয়ার হবে। তাছাড়া বিগত আমরা কয়েকটা বিসিএস এ দেখেছি যে 43তম বিসিএস এ 3টা থেকে 4টা সংগঠন আসছে, যেমন ওআইসি, আইএলও, এরকম আন্তর্জাতিক সংগঠনগুলো আসে, সেটা সম্পর্কে মোটামুটি ক্লিয়ার ধারণা নিয়ে যাবেন। আর হচ্ছে কনসেপচুয়ালের জন্য নতুন করে কিছু দেখার দরকার নাই। সংবাদপত্রে আমি মনে করি যে আন্তর্জাতিক বিষয়গুলিতে ভালো করার একমাত্র ওয়ে হচ্ছে যে সংবাদপত্র, প্রতিনিয়ত সংবাদপত্র পড়বেন, বিশেষ করে প্রথম আলো পড়বেন, যেটা সম্পাদকীয়গুলো পড়বেন, আন্তর্জাতিক যে সাম্প্রতিক ঘটনাগুলো আছে সেগুলো পড়বেন। এছাড়া মনে করেন যে বিরোধ আছে, আন্তর্জাতিক যে বিরোধের বিষয় সেটা নিয়ে একটা প্রশ্ন স্বভাবত হয়ে থাকে। আন্তর্জাতিক এছাড়া আলোচিত যে ঘটনাগুলো আছে, যেমন হচ্ছে তাইওয়ান ইস্যু, তারপরে এখন প্যালেস্টাইন ইস্যু একটু পরে আসছে, যেহেতু 7 অক্টোবর এই প্যালেস্টাইন সমস্যা শুরু হয়েছে, সেহেতু প্যালেস্টাইন ইস্যুর থেকে এখানে গুরুত্ব পাবে হচ্ছে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা গুরুত্ব পাবে। তাছাড়া গুরুত্ব পাবে এখানে শ্রীলঙ্কার সংকট থেকে কিভাবে উত্তরণ হলো। শ্রীলঙ্কার সংকট নিয়ে পরপর দুইবার কোশ্চেন হয়েছে, 43 এবং 44তমতে। আশা করি এবার আপনারা শ্রীলঙ্কার সংকট নিয়ে কোশ্চেন পাবেন, যে শ্রীলঙ্কা কিভাবে অর্থনৈতিক উত্তরণ করলো। এই বিষয়গুলো, সমসাময়িক বিষয়গুলো আপনারা আন্তর্জাতিক ধারণা নেবেন, তাহলে অবশ্যই ভালো করবেন। আর আন্তর্জাতিক বিষয়গুলোতে ভালো করার আমি মনে করি একটা ভালো ওয়ে হচ্ছে আপনি ম্যাপিং করবেন, যে প্রত্যেকটা প্রশ্নে কম বেশি যেগুলো ম্যাপ দেওয়া যায় সেগুলো ম্যাপ দেওয়ার চেষ্টা করবেন। আপনার শতভাগ যে ভালো হবে, আপনি একদম আর্টিস্ট, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনি ম্যাপ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আন্তর্জাতিক বিষয়গুলো ভালো করবে। আর কনসেপচুয়াল কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে ট্রেডিশনাল কোশ্চেন, যেমন মর্গ্যান থু, এরকম কিছু রাষ্ট্রবিজ্ঞানী আছে, তাদের কিছু 4-5 জনের নাম মুখস্থ রাখবেন এবং সাথে সাথে তাদের বই মুখস্থ রাখবেন। আর এগুলো করলে হচ্ছে কি যে আপনি এগুলো দিয়ে আপনি রেফারেন্স ইউজ করতে পারবেন, আপনার মতো করেই রেফারেন্স ইউজ করতে পারবেন, যাতে করে আপনি পরীক্ষায় ভালো। এবারে আমরা আলোচনা করব, যেহেতু বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্পর্কে টুকটাক বলেছি, এবার আমরা বলতে চাই ইংরেজি সম্পর্কে। ইংরেজি এই মুহূর্তে আপনার প্রধান কাজ হচ্ছে ইংরেজিতে আপনি যেসব রচনাগুলো পড়েছেন, রচনার শুধু কোডগুলো, শুধু পয়েন্টগুলো মুখস্থ রাখা। যেমন হচ্ছে আপনি কমপক্ষে 15টি রচনা পড়বেন, এই রচনার পয়েন্টগুলো মুখস্থ রাখবেন। আমার কথা হচ্ছে যে রচনার ভিতরের বডিটা আপনি আপনার মতো করে এই জায়গায় যেহেতু এসেছেন প্রিলিমিনারি পাস করে, আপনি আপনার মতো করে আপনি দিতে পারবেন। যে 100% একুরেসি লাগবে এটা অনেকে বলে, আমি এটা বিশ্বাস করি না। আপনি যদি পয়েন্টগুলো মনে রাখতে পারেন এবং রচনা আপনি চাইবেন যে কমপক্ষে 12 থেকে 15 পেজ লিখতে, আর যদি পারেন 15 থেকে 20 পেজ লিখলে সব থেকে ভালো হয়, যেহেতু 50 মার্ক এইখানে আপনি মার্ক ক্যারি করতে পারবেন। আর এখন আমি পড়াশোনার ব্যাপারে কথা না বলে পরীক্ষায় কিভাবে লাগবেন সে সম্পর্কে একটু বলি। যে পরীক্ষায় আমি যেটা করেছি, প্রথমেই 2টা পরীক্ষায় আমি যে রিটেন কোয়ালিফাই করেছি, সেই 2টা পরীক্ষায় আমি প্রথমেই লেটার লিখেছি 20 মার্ক এবং সামারি লিখেছি 20 মার্ক। প্রথমেই লেখার কারণে আমার এই 2টা আমি গুছিয়ে এবং সর্বোচ্চ ভালো করে লিখতে পেরেছি। আর হচ্ছে কম্প্রিহেনশন, যদি আপনার যেহেতু কম্প্রিহেনশন এখানে কমন পড়ার কোনো বিষয় নেই, আপনার ওয়ার্ডের যদি রিজার্ভ ভালো থাকে, আপনার ওয়ার্ডের দখলদারিত্ব যদি ভালো থাকে, আপনি কম্প্রিহেনশন ভালো করবেন। যদি আপনার রচনাটা কমন পড়ে যায়, তাহলে আমার সেন্সে আমি মনে করি যে রচনাটা আপনি প্রথমে লিখে ফেলবেন। আমি আমার 41তম বিসিএস এর রচনাটা শেষে লিখেছি, কিন্তু আমি আমার 41তম বিসিএস এর রচনায় আমি অনেকের থেকে বেশি লিখেছি, যেমন 12 থেকে 14 পেজ আমি লিখেছি যতটুকু মনে পড়ে। কিন্তু অনেকেই শুনেছি 5 পেজ 6 পেজ 5-6 পেজ লিখে আমার মনে হয় না 20-এর বেশি পাওয়া সম্ভব। 20 বা 25-এর বেশি, 20-এর বেশি পাওয়া সম্ভবই না। এই জন্য রচনাটা যদি প্রথমে লিখতে পারেন, 50 মার্কে যদি আপনি 30 বা বেশি ভালো যদি লিখতে পারেন, তাহলে 35 পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ভিতরে আপনি যে রেফারেন্স গুলো মুখস্থ করেছিলেন বাংলাদেশ বিষয়গুলির জন্য, আন্তর্জাতিকের জন্য, সেগুলো এখানে ইউজ করতে পারবেন। আর এটা আপনার রচনার বিষয়টি গেল। তারপরে কম্প্রিহেনশনটি নিজের মতো করে লিখবেন। যে কোশ্চেনটা আছে 10টা কোশ্চেনে 30 মার্কস, 3 মার্ক করে, অনেক ইম্পর্টেন্ট।
এই 3 মার্ক করে এটা আপনি হচ্ছে যে আপনি নিজের ভাষা 100% লেখার চেষ্টা করবেন, বইয়ের সাথে সামঞ্জস্য রেখে, ঠিক আছে, কিন্তু আপনি ওখানে হুবহু কোনো ওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন না। তাহলে অবশ্যই আমি আশা করি এখান থেকে আপনি একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন। আর গ্রামারের জন্য এই মুহূর্তে শেষ মুহূর্তে বিশেষ করে কিছু পড়ার নাই, গ্রামার এমনি দিয়ে আপনার প্রিলিমিনারি বেসিক দিয়ে আপনি ভালো করবেন। তবে যেহেতু আমরা অনেকদিন পাঞ্চুয়েশনটা দেখি না, পাঞ্চুয়েশনটা দেখে যেতে পারেন। এই হচ্ছে ইংরেজি টুকটাক। আর অনুবাদটা হচ্ছে যে এটা দীর্ঘদিনের একটা সাধনা, অনুবাদ প্রতিদিন প্র্যাকটিস করতে হয়, এখন শেষ মুহূর্তে এটা সম্ভব নয়। আর নূতনদের জন্য আমি আগেই বলেছি আরেকটি ভিডিও করবো আমি লিখিতদের জন্য নূতন। এখন হচ্ছে যে এই জন্য অনুবাদটা আপনারা আক্ষরিক করার চেষ্টা করবেন। আর আক্ষরিক সবসময় আসে না, অনেক ওয়ার্ড মাথায় আসে না, এই জন্য আপনি ভাবার্থ দিয়ে করলেও হবে। আশা করি ইংরেজিতে ভালো করবেন। এরপরে আমি বাংলা নিয়ে কথা বলতে চাই। বাংলায় আপনার সাহিত্যের জ্ঞানটা মোটামুটি ভালো থাকতে হবে। ইদানিং অনেক ডিপ কোশ্চেন করে, আর বিশেষ করে কিছু সাহিত্যিক যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, এদের বাদ দিয়ে কোনো সময়ই কোশ্চেন হয় না। এগুলো তো আছেই, তাছাড়া অন্যান্য বিষয়ে একটু তাত্ত্বিক জ্ঞানগুলো বা এই সাহিত্যের তাত্ত্বিক ধারাগুলো আপনারা একটু বিশ্লেষণ করে যাবেন। আশা করি সেখানে যে 30 মার্ক আছে সেখান থেকে ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন। আর ব্যাকরণ অংশে 8 থেকে 10টা কোশ্চেন, হ্যাঁ, যেমন আছে বাক্য, শব্দ, ধ্বনি, তারপরে উপসর্গ দিয়েও ইদানিং আসে, তারপর হচ্ছে প্রমিত, বাংলা বানান, হ্যাঁ, এই নতশত বিধান, এই যে টপিকস গুলো থেকে বারবার কোশ্চেন আসে, এখান থেকেও আপনি সর্বোচ্চ ভালো মার্কস ক্যারি করতে পারবেন। বাংলায় এই জায়গায় ভালো করার সবচেয়ে বেশি সুযোগ। আর সারমর্মটা হচ্ছে যে আপনি সম্পূর্ণ নিজের ভাষায় যত কম শব্দে লিখতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনি ভালো মার্কস ক্যারি করতে পারবেন। আর ভাব সম্প্রসারণে আপনি 2টা বা 3টা স্টেপ নিতে পারবেন, উদাহরণ দিতে পারবেন, কিন্তু স্টেপ দিয়ে বা লাল নীল কালি ব্যবহার করা এখানে দরকার নাই। বাংলাদেশ বিষয়বলিতে, আন্তর্জাতিক বিষয়বলিতে, ইংরেজিতে, বাংলা রচনায় আপনি কোড করার সময় নীল রং ব্যবহার করতে পারেন, তাতে আপনার লেখাটা ফোকাসিং হবে। এই সম্পর্কে আমি ভিডিওর শেষে একটু বলবো। আর বাংলায় এগুলোই করবেন। আর সাহিত্য সমালোচনা সবসময় মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি বা বঙ্গবন্ধুর যে 3টি বই আছে, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখানো আইচিন, এই 3টি থেকে একটি প্রশ্ন, অথবা আমাদের ঐতিহ্যবাহী কোনো একটা বই, যেমন হচ্ছে নিহারঞ্জন সরকারের যে বাংলার ইতিহাস আদি পর্ব, এই বইটাও অনেকবার আসছে। সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটা বই পেতে পারেন, সংলাপটা নিজের মতো করে লিখবেন, তাহলে ভালো মার্কস ক্যারি করবেন। আর বাংলাদেশ বিষয়গুলিতে, আন্তর্জাতিক বিষয়গুলিতে একটা ব্যাপার সবসময় মাথায় রাখবেন যে আমি সবগুলো প্রশ্নর উত্তর দেব, এবং সবসময় মনে রাখবেন 5 মার্কের কোশ্চেনে 1 পৃষ্ঠার বেশি লিখতে যাবেন না। এখানে লিগ্যাল সাইজের কাগজ দেওয়া হয়, 1 পেজের বেশি লিখবেন না। আর কোডগুলো আপনি নীলকালি ব্যবহার করবেন, তাহলে আশা করি এটা ফোকাসিং হবে, লেখাটা স্পষ্ট লেখার চেষ্টা করবেন। আর বাংলা বিষয় এটা গেল। তারপরে আমি ম্যাথের ব্যাপারে বলবো। ম্যাথে যারা ভালো তারা 50-এর টার্গেট করবেন গাণিতিক যুক্তি অংশে। আর যেটা মেন্টাল অ্যাবিলিটি আছে সেখানেও আপনারা ভালো করবেন। আর যারা আমাদের মতো, আমি ম্যাথে খুব বেশি ভালো না, মধ্যম ক্যাটাগরি স্টুডেন্ট ম্যাথে, এই জন্য আমার টার্গেট 40-45 যদি হয়। কিছু বিষয় আছে, যেমন আমরা ত্রিকোণমিতির গাছ ভেঙে পড়ে এই যে আছে চ্যাপ্টারটা, এখান থেকে একটা কোশ্চেন পাই, পাটিগণিত থেকে 2-3টা কোশ্চেনও পাই, ইদানিং অনেক আসে। তারপরে সম্ভাব্যতা থেকে একটা কোশ্চেন পাবেন। তারপরে আপনি সূচক দিয়ে একটা লগ সূচক দিয়ে একটা কোশ্চেন পেতে পারেন, অসমতা থেকেও থাকে। এই চ্যাপ্টারগুলো দেখবেন। এখন লাস্ট মুহূর্তে আপনি ম্যাথ করতে যাবেন না, লাস্ট মুহূর্তে শুধু ম্যাথ দেখে যাবেন, রিভাইজ করবেন, বই পড়ার মতো করে আপনি রিভাইজ করে যাবেন। আর মেন্টাল অ্যাবিলিটি অবশ্যই এটার উপরে গুরুত্ব দিয়ে, মেন্টাল অ্যাবিলিটির উপরে গুরুত্ব দিয়ে আপনি যে লিখিত প্রশ্নগুলো আছে সেগুলো খুব ভালোভাবে সলভ করবেন, তাহলে আশা করি 40+ এখান থেকে আপনার আসবে। তারপরে যে বিষয়টা থাকে বিজ্ঞানটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা নিয়ে আমরা অনেক উদ্বিগ্ন থাকি। কিন্তু আমার কথা হচ্ছে, পরীক্ষায় আপনি প্রথম শুরু
ইলেকট্রনিক্স দিয়ে শুরু করবেন। ইলেকট্রনিক্স এর 15 মার্কস ক্যারি করা খুবই ভালো, খুবই সহজ। এটা লিখতেও কম সময় লাগে, কম পড়ে আপনি 15 মার্কস ক্যারি করতে পারবেন। এই জন্য ইলেকট্রনিক্স অংশ দিয়ে শুরু করবেন এবং তারপরেই কম্পিউটার অংশটা লেখার চেষ্টা করবেন। কম্পিউটার থেকেও ছাকা মার্কস পাওয়া যায়। তারপর সাধারণ বিজ্ঞানে যাবেন। সাধারণ বিজ্ঞানে আপনি 1 মার্কসের কোশ্চেনের জন্য 1 সেন্টেন্সই লিখবেন। 1 মার্কের জন্য 1 সেন্টেন্সে বেশি লিখবেন না, সময় পাবেন না। প্রচুর লেখা বিজ্ঞানে, আপনার প্রচুর লেখা, শুধু বিজ্ঞান না, প্রত্যেকটাই, যেমন হচ্ছে বাংলাদেশ বিষয়গুলিতে 200 মার্কস আপনার কভার করতে হবে। হ্যাঁ, আমি আরেকটু বলবো ভিডিও শেষের দিকে। আমি দেখাচ্ছি যে কিছু আমার এখানে নোট আছে, বিজ্ঞান আমি কিছু নোট করেছিলাম, সেই বিষয়গুলো বিশেষ এই চ্যাপ্টার গুলোর উপরে বিজ্ঞান থেকে কোশ্চেন আসে। যেমন হচ্ছে এই বায়োকেমিস্ট্রির উপরে থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এখান থেকে প্রত্যেকবারই কোশ্চেন আসে বায়োকেমিস্ট্রি থেকে। তারপরে হচ্ছে এই পুষ্টি ও খাদ্যের উপরে আমি নোট করেছিলাম 41তম বিসিএস এ। এটা দিয়ে আমার 3টে বিসিএস আমি করেছি। এখন যেহেতু লাস্ট মোমেন্টে আপনার সময় নেই, সেহেতু আপনি যেটা দিয়ে করেছেন সেটাই দেখে যান। এটা পুষ্টি ও খাদ্য দেখবেন, বায়োকেমিস্ট্রি দেখবেন, তারপরে এসিড ও ক্ষার, এখানে এসিড ও ক্ষার আছে। এই এসিড ও ক্ষার আমি নোট করেছিলাম। এসিড ও ক্ষার থেকে প্রতিবারই কোশ্চেন আসে, সেটা অবশ্যই এসিড ও ক্ষার দেখবেন। আর ইদানিং চৌম্বকত্ব থেকেও আমি নোট করেছিলাম, চৌম্বকত্ব থেকেও কোশ্চেন আসে, চৌম্বকত্ব চ্যাপ্টারটাও দেখে যাবেন। পলিমার থেকে কম আসে, এই যে পলিমার চ্যাপ্টারটা, এটা থেকে কম কোশ্চেন আসে, খুব বেশি কোশ্চেন আসে না। পলিমার দেখতে পারেন, তারপর কয়েকটা যেগুলো বিগত ইয়ার্সে আসছে সেগুলো দেখে যাবেন। আর এই রোগ ও রোগতত্ত্ব যেটা, সেটা থেকে কোশ্চেন আসে, সেটা আপনারা দেখে যাবেন। এখানে এটা রোগ ও রোগতত্ত্বের চ্যাপ্টার আমার। শব্দ থেকে আপনি শব্দ এবং আলো এটা আমার নোট করা আছে। শব্দ এবং আলো থেকে আপনি অবশ্যই বিজ্ঞানের প্রশ্ন পাবেন। এই হচ্ছে যে বিজ্ঞানের প্রস্তুতি। বিজ্ঞানে এখন আমি বিজ্ঞানের পর্বটা গেছে। বিজ্ঞানে আপনি যদি সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারেন, আমি আশাবাদী যে আপনি 70 কাছাকাছি মার্কস পাবেন। আপনি সেটা বিজ্ঞানের স্টুডেন্ট হন বা জেনারেল স্টুডেন্ট হন। লাস্ট মুহূর্তে আমি কিছু কথা বলি, যেমন হচ্ছে যে বাংলাদেশ বিষয়গুলিতে আপনি 140 থেকে 150 পর্যন্ত মার্কস পেতে পারেন যদি সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারেন, হাতের লেখা ক্লিয়ার থাকে, ভিতরে আপনি কোড ইউজ করতে পারেন। আন্তর্জাতিক বিষয়গুলিতে কনসেপচুয়াল গুলো আপনি ভালোভাবে উপস্থাপন করবেন, যে আপনার প্রত্যেকটাই যে উদ্ধৃতি দিতে হবে, কোনো বিশেষ ব্যক্তির যে মতবাদ দিতে হবে এমন কিছু না। আপনার মতো করে আপনি কনসেপ্টটা ক্লিয়ার করেন, স্টেপ বাই স্টেপ লেখেন, পয়েন্টগুলো ফাইন্ড আউট করেন, তাহলে আপনি আন্তর্জাতিকে ভালো করবেন। আর বাংলায় তো আপনারা আমি বলেছি, বাংলায়ও আপনি রচনাটা কোড করবেন, নীল রং ব্যবহার করবেন এবং সমস্ত জায়গায় আপনি নীল রং ব্যবহার করতে পারেন, পয়েন্টগুলো ফাইন্ড আউট করতে পারেন, সেক্ষেত্রে পরীক্ষকের চোখে বাজবে। লেখাগুলো স্পষ্ট লেখার চেষ্টা করবেন। আমার একটা এক্সপিরিয়েন্স বলি, 43তম বিসিএস আমার রিটেনটা অনেক ভালো হয়েছে। 43তম বিসিএস আমার পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাই বসছিল, সে এত স্লো লেখে, আমি তারে বরঞ্চ আমি ফোর্স করি, ভাই আপনি একটু জোরে লেখেন, একটু জোরে লেখার চেষ্টা করেন। সে আস্তে আস্তে লিখতেছে, শেষ পর্যন্ত দেখলাম সে বাংলাদেশ বিষয় বলতে 25 থেকে 30 মার্কস ছাড়লো, আন্তর্জাতিকে সে প্রায় 15 থেকে 18 মার্কস ছেড়ে আসছে। কিন্তু এটার কারণ কি? সে ভালোভাবে লেখার চেষ্টা করে, স্লো লেখছে। আপনার কথা হয়েছে ভালো, হ্যাঁ ভালো তো করতেই হইবে, আপনি স্পষ্ট লেখেন এবং সেটা হচ্ছে দ্রুত, যত স্পিড আছে আপনার হাতে। আমি লিখতে বাসায় এসে দেখতাম যে আমার হাত ফুলে গেছে, তারপরেও তো আমি সর্বোচ্চ লেখার চেষ্টা করছি। অবশ্য এই লিখিত পেপারে অনেকেই অনেক ভালো জ্ঞান রাখেন, ভালো জানেন, সেটা ঠিক আছে, কিন্তু আমি মনে করি আপনার ওই 4 ঘন্টা বা ওই 3 ঘন্টা আপনার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। আপনি এই 4 ঘন্টা কি লিখে আসছেন সেটাই ইম্পর্টেন্ট, আপনি সারা বছর কি করছেন সেটা ইম্পর্টেন্ট না। আমি 41তম বিসিএস এ অনেস্টলি কিছু নোট আগে বিজ্ঞানের আমি করেছিলাম, সেটা ঠিক আছে, কিন্তু করোনার সমস্যা ছিল, বাড়িতে ছিলাম, আগস্টে রেজাল্ট হলো, তারপরে আইসা আমি মাত্র 31 দিন থেকে 29 দিন একদম সব থেকে বেস্ট সবকিছু বন্ধ করে আমি পড়েছিলাম। এই জন্য আমার মনে হয় যে 41তম বিসিএস আমি প্রথম বিসিএস, তারপরে আমি মোটামুটি কোয়ালিফাই করতে পেরেছি। আর কিছু ব্যাপার যেটা আমি সুশান্ত পালদা, যে বিসিএস এর জগতে যিনি স্বনামধন্য আকাশচুম্বী তারকা, তার কাছ থেকে শিখেছিলাম। যেমন হচ্ছে যে কিছু রেফারেন্সের ব্যাপারগুলো আপনার ভিতরে থাকবে, 10 থেকে 12 জন রাইটারের নাম থাকবে,
এবং সেই রেফারেন্সগুলো এবং বইয়ের নাম মুখস্থ থাকবে। যুগোপযোগী সময়োপযোগী স্ট্যান্ডার্ড ওয়ার্ড ইউজ করে আপনি সেখানে চাইলে ইউজ করে আপনি সেখান থেকে ভালো মার্কস ক্যারি করতে পারেন। আমি মাস্টার্সে খুব বেশি পড়াশোনা করার সুযোগ পাইনি, টুকটাক অন্যান্য কাজও করেছি। মাস্টার্সে আমি আমার ফ্যাকাল্টিতে 2019 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর্টস ফ্যাকাল্টিতে সর্বোচ্চ মার্কস ক্যারি করেছিলাম, 3.93 সিজিপিএ অর্জন করেছিলাম। সেটা শুধু আমার হাতের লেখার পাওয়ারে। ভাই, হাতের লেখা নিজের উপর আত্মবিশ্বাস রাখেন এবং হাতের উপর বিশ্বাস রাখেন এবং সর্বোচ্চটা উজাড় করে দিয়ে লিখে আসেন। এবং এই যে বিশেষ বিশেষ লোক সুশান্ত দা বা আমরা যারা বা অন্যান্য যারা ভালো বলে তাদের কথা এবং আমি টুকটাক যতটুকু জানি বললাম যে আপনি পরীক্ষার হলে আপনার নিজেরটা উজাড় করে দিয়ে আসেন, সেটা যেভাবেই হোক এবং স্পষ্ট লেখার চেষ্টা করেন। আশা করি যে আপনারা এই 45তম বিসিএস এ যারা আমার ভিডিওটি দেখবেন টুকটাক আপনারা উপকৃত হবেন এবং ভালোভাবে আপনাদের যে খাতা থাকবে পরীক্ষার খাতাগুলো আপনি উপস্থাপন করতে পারবেন এবং ভালো মার্কস ক্যারি করবেন এবং 45তম লিখিত পরীক্ষা আপনি সর্বোচ্চ ভালো করবেন। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার কথাগুলো যদি ভালো লাগে, এই আমার নতুন পেজে আপনারা এই আমার ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই এবং আমার পেজে সাথে থাকবেন, ইনভাইট করেন। আমি আশা করছি যে আপনাদের এখান থেকে আমি নিজে পরিশ্রম করে সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও তুর্যস বিসিএস টিউটোরিয়ালের সাথে থাকার জন্য অনুরোধ জানিয়ে সবাইকে আমার সালাম ও প্রীতি জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।